হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইকোনমিক্স থার্ড চ্যাপ্টার মনোপলি মার্কেট এটা নিয়ে আজকের আলোচনা করব। তো আজকের চ্যাপ্টারটা হলো মনোপলি মার্কেট। তো সবার ফার্স্টে আমাদের যে কোয়েশ্চেনটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ মনোপলি মার্কেট বা একচেটিয়া বাজার কাকে বলে। তো অর্থনীতিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন বাজারের আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে একচেটিয়া বাজার সম্পর্কে পড়েছি। এই ভিডিওটাতে আমরা আমি প্রিভিয়াস ভিডিওতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারগুলো পড়েছিলাম, আর এই ভিডিওটাতে একচেটিয়া বাজার সম্পর্কে পড়ব। তো একচেটিয়া বাজার সম্পর্কে যখন পড়তে হবে তখন আমাদেরকে সবার আগে যেটা জানতে হবে সেটা হলো একচেটিয়া বাজার কাকে বলে, তাই তো। তো একচেটিয়া বাজার বলতে কী বোঝাচ্ছে? যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে এবং অসংখ্য ক্রেতা থাকে। যিনি বিক্রি করছেন তিনি হলেন একজন এবং অসংখ্য ক্রেতা তার থেকে সেই দ্রব্যটা ক্রয় করছে এবং সেই দ্রব্যটার কোনো ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য নেই। মানে ওই ক্রেতার থেকে ওই জিনিসটা যদি ব্যবহার করতে হয় তাহলে ওই ক্রেতার থেকেই জিনিসটা কিনতে হবে। তো এই ধরনের বাজারকে আমরা সাধারণত একচেটিয়া বাজার বলে থাকি। এবার আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা পড়তে হবে সেটা হলো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। এই যে প্রশ্নটা লেখা হয়েছে দেখো, একচেটিয়া বাজার কাকে বলে, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য লেখো। এটা একটা তোমাদের 6 মার্কসের কোশ্চেন হিসাবে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য কি? ফার্স্টেই আমি তোমাদেরকে একটা বৈশিষ্ট্য বললাম যে একজন বিক্রেতা থাকে আর এই বাজারে কি হয়? অসংখ্য ক্রেতা থাকে। এবং এই বাজারে কি হয়? যিনি বিক্রেতা তিনি দ্রব্যের দাম নির্ধারক। মানে এখানে কি হয়? বিক্রেতাই ঠিক করে যে দ্রব্যের দাম কি হবে, ঠিক আছে। তারপরে কি হয়? এই বাজারে দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য নেই। যে দ্রব্যটা বিক্রি হচ্ছে ওই বিক্রেতার থেকে ওই দ্রব্যটাই কিনতে হবে। নেক্সট হলো এই বাজারে দ্রব্যের দাম ও যোগান উভয় পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল দাম এবং যোগান? কারণ ব্যক্তিগতভাবে একজন তিনি কি করছেন? উৎপাদন করছেন এবং তিনি সেটাকে বাজারে বিক্রি করছেন। কাজে ওই বিক্রেতা উনি ডিসাইড করেন যে দ্রব্যের দাম কি হবে এবং কি দামে দ্রব্যটা কত পরিমাণ তিনি মার্কেটে সাপ্লাই আনবেন। এটা পুরোটাই যিনি বিক্রেতা আছেন তার নিজস্ব মানে রুচি পছন্দ বা তার নিজস্ব অভিজ্ঞতা বা চিন্তাভাবনা এগুলোর ওপরে নির্ভর করে থাকে। এবং এই বাজারে বিক্রেতার উদ্দেশ্য হলো সর্বাধিক মুনাফা অর্জন করা। বিক্রেতা সবসময় চায় যে তিনি সবচেয়ে বেশি প্রফিট কিভাবে পেতে পারেন সেদিকে তিনি সবসময় নজর দেন। এর পরবর্তী, এই বাজারে দাম স্বতন্ত্রীকরণ ঘটে। মানে কি? দাম স্বতন্ত্রীকরণ বলতে বোঝাচ্ছে এক একটা অঞ্চল বেসিসে দ্রব্যের দামের যে পার্থক্য, এক্ষেত্রে বিক্রেতা ঠিক করেন যে অঞ্চল ভিত্তিক তিনি দ্রব্যের দাম কি রাখবেন এবং কতটা মাত্রায় তিনি যোগান দেবেন। তো এই যে পয়েন্টগুলো আমি লিখলাম এগুলো সবই হলো একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। প্রশ্নটা যদি আসে একচেটিয়া বাজার কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো, তো তখন একচেটিয়া বাজারের ডেফিনেশন দিতে হবে এবং বৈশিষ্ট্যগুলো আমি জাস্ট এক লাইনে লিখেছি, কিন্তু বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে একটু ব্যাখ্যা করে লিখে দিতে হবে।
এবার নেক্সট যে প্রশ্নটা এই চ্যাপ্টারটা থেকে পড়তে হবে সেই প্রশ্নটা হলো যে একচেটিয়া বাজারের উৎপত্তির কারণ ব্যাখ্যা করো। এটা হলো পরবর্তী প্রশ্ন, যে একচেটিয়া বাজার কেন উৎপত্তি হয়। তো দেখবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু কিছু আমাদের ক্ষেত্র আছে, যে ক্ষেত্রগুলোতে সরকার নিজে থেকে সেই ক্ষেত্রগুলোকে পরিচালনা করে থাকে। যেরকম ধরো রেল পরিবহনের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা সরকার পরিচালনা করে। প্রতিরক্ষা, তারপরে ধরো এই গান অ্যান্ড সেল, এইগুলো উৎপাদন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেশের সরকার এই বিষয়গুলোকে কিন্তু নিজের অধীনে করে রেখেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোতে কি হয়েছে আমরা দেখতে পাই রাষ্ট্রায়ত্ত একচেটিয়া বা সরকার নিজে থেকে একচেটিয়ার উৎপত্তি ঘটিয়েছে। আবার কি হয়, অনেক সময় দেখা যায় যে কোনো একজন বা কোনো একটা কোম্পানি একটা নির্দিষ্ট দ্রব্য উৎপাদনের জন্য কোনো একটা পদ্ধতি নিজেরাই উদ্ভাবন করেছে। যেমন ওষুধ তৈরি হতে পারে, সেক্ষেত্রে তারা সেই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে সরকারের থেকে একটা পেটেন্ট অধিকার পেয়ে যায়, যেটা আর ফার্দার অন্য কোনো কোম্পানি সেটাকে কি করতে পারে না, কপি করতে পারে না। তো এক্ষেত্রে একটা একচেটিয়ার উদ্ভব হয়। আবার অনেক সময় দেখা যায় আইন বলে অনেকে কি করে, সরকারের থেকে কোনো একটা দ্রব্য উৎপাদনের একটা একচেটিয়া অধিকার পেয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের কলকাতার ক্ষেত্রে সিএসসি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কি করেছে, সরকার কর্তৃক তারা একটা একচেটিয়ার ক্ষমতা পেয়েছে। এর পরবর্তী কি হয়, ধরো দেখা গেল যে গোষ্ঠীবদ্ধ অনেকগুলো শিল্প সমষ্টি তারা একসাথে উৎপাদন চালাচ্ছিল, তার মধ্যে থেকে কোনো একটা আলাদা করে কোনো একটা গোষ্ঠী হয়তো দেখা গেল তারা খুব ভালো পারফরমেন্স করলো, অনেক বেশি প্রফিট করে তারা বেশি শক্তিশালী হয়ে উঠলো। কম্পিটিশানে ছোটোগুলো আর টিকে থাকতে পারলো না, তখন একটা কোম্পানি অনেক গ্রো করে গিয়ে তারা টিকে থাকলো। সেক্ষেত্রে তারা আরও তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করে অনেকগুলো কোম্পানি ইন্ডিভিজুয়ালি তারা রান করতে শুরু করলো। তাহলে সেক্ষেত্রেও কিন্তু কি হতে পারে, একচেটিয়া বা মানে বাজারের উৎপত্তি ঘটতে পারে। তো আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে একচেটিয়া বাজারের উৎপত্তি কিভাবে হয়, একচেটিয়া বাজার কাকে বলে, এর বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে পড়ালাম। এবার এই চ্যাপ্টারটার আরও কিছু প্রশ্ন আছে, যে একচেটিয়া বাজারের ভারসাম্য কিভাবে আসে, একচেটিয়া বাজার কীভাবে কী ধরনের প্রফিট করে থাকে, একচেটিয়া বাজারের যোগান রেখা কীরকম হয়, বা একচেটিয়া বাজারের দাম স্বতন্ত্রীকরণ কী, এরকম আরও বিভিন্ন প্রশ্ন একচেটিয়া বাজার থেকে আছে। তো পরবর্তী প্রশ্নের মানে যে ডেসক্রিপশানগুলো সেগুলো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের যে ডাউটসগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের এই ভ্যালুয়েবল কমেন্টগুলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করার জন্য ইন্সপায়ার করবে। সেই জন্য আমি সবার কাছে এটা মানে আশা রাখবো যে তোমরা অবশ্যই জানাবে যে এই ভিডিওগুলো তোমাদের কাছে কতটা হেল্পফুল হচ্ছে।